নমস্কার, দ্য ওয়ালে আপনাদের স্বাগত। আজকের বিষয়, বৃহস্পতিবার থেকে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের জন্যে আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু হচ্ছে। এই নির্বাচনে সবচেয়ে বড় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দেশের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, দেশটির মুক্তিযুদ্ধের সংগঠক দল আওয়ামী লীগ, তারা এই নির্বাচনে অংশ নিতে পারছে না। আপনারা সকলেই জানেন যে মোহাম্মদ ইউনূস সরকার, তারা আওয়ামী লীগ সরকার দলকে তারা সন্ত্রাস দমন আইনে তাদের কার্যক্রম নিষিদ্ধ করেছে এবং সেই সরকারি নির্দেশিকাকে হাতিয়ার করে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করে রেখেছে। স্বভাবতই এই যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। এখন কথা হচ্ছে যে নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না হচ্ছে ব্যালট পেপারে থাকছে না। সেই জন্যে শেখ হাসিনা কল দিয়েছেন নো ভোট নো ভোট, অর্থাৎ নৌকো যেখানে নেই সেখানে ভোট নেই। আওয়ামী লীগ বলছে ব্যালটে থাকবে না নৌকা, বুথ থাকবে ফাঁকা। অর্থাৎ বলছে যে ব্যালট পেপারে যেহেতু নৌকা প্রতীক থাকবে না, ফলে বুথগুলি থাকবে ফাঁকা। এবং এই দলের নেতারা তারা খুব কনফিডেন্ট যে তাদের যে 40% ভোট আছে, এই 40% ভোটার তারা শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে তারা 12ই ফেব্রুয়ারি বুথে ভোট দিতে যাবেন না। এখন এটা তো হচ্ছে গিয়ে আওয়ামী লীগের ডাক, কিন্তু আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক ভোটার যারা দেশে আছেন, তারা এই ডাকে কতটা সাড়া দেওয়ার মতো অবস্থায় আছেন। আমার যেটা মনে হয় যে তাদের ওপর প্রবল রকম চাপ থাকবে, এবং যেটা বাংলাদেশ থেকে আসা বিভিন্ন ভিডিওতে প্রচার কার্যক্রমে, এমনকি বিশ্বাসযোগ্য যে মিডিয়া বিবিসি এবং অন্যান্য মিডিয়াতেও আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের ভোটারদের মন জয় করার জন্যে দুটি মূল রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে। জামায়াতে ইসলামী তো হিন্দু সম্মেলন করলো, তার কারণ হিন্দুদের একটা বড় অংশ, প্রায় 90-95% তারা আওয়ামী লীগের ভোটার, তারা হিন্দু সম্মেলন করেছে, তারা দুজন হিন্দুকে প্রার্থী করেছে। অন্যদিকে বিএনপি, তাদেরও নানানভাবে তাদের নেতারা হিন্দুদের অভয় দিয়েছেন, সংখ্যালঘুদের অভয় দিয়েছেন। এমনকি দুটো দলই আওয়ামী লীগের যে নেতা কর্মীরা ফিরতে পারছেন না এলাকাতে, হয়তো দেশেই আত্মগোপন করে আছেন, পরিবারের মারফত বা অন্যান্যভাবে তাদেরকে তারা অভয় দিয়েছেন যে এলাকায় ফিরুন, আপনাদের নিরাপত্তার কোনো অসুবিধা হবে না। কিন্তু সবাই প্রত্যাশা করছে যে ভোটটা তারা বিএনপিকে দেবে বা জামাতকে দেবে। কোনো জামাত নেতা, কোনো বিএনপি নেতা অতি উৎসাহী হয়ে তারা আবার কিছুটা হুমকি ধমকিও দিচ্ছেন। যেমন একজন বিএনপি নেতার ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের লোকেরা যদি, সমর্থকেরা এবং হিন্দুরা, সংখ্যালঘুরা, তারা যদি বিএনপিকে ভোট না দেন, তাহলে এই নির্বাচনই নাকি তাদের জন্য বাংলাদেশে বসবাসের জন্য শেষ নির্বাচন, নির্বাচনের পর তাদেরকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হবে, এমন ধমকিও একজন বিএনপি নেতা দিয়েছেন। স্বভাবতই বাংলাদেশ কিন্তু খুব উত্তপ্ত, এবং আগামীকাল থেকে এই উত্তাপ অত্যন্ত বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ইতিমধ্যে হিংসা, খুন খারাপি, এই সমস্ত ঘটনা নিয়ে তো সকলেই চিন্তিত। আমি দেখছিলাম যে জাতীয় নাগরিক পার্টির একজন প্রার্থী এবং শীর্ষ নেতা, তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে হাদির যে দশা হয়েছে, এমন দশা যে আমার হবে না এরকম কোনো গ্যারান্টি নেই। আমি এটাকে বিবেচনার মধ্যে রেখেই প্রচারণায় যাচ্ছি। হাদিকে তো প্রকাশ্য দিবালোকে, ঢাকার মতো মেট্রোপলিটন রাজধানী শহরে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছিল। এখন এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে ভোট হতে যাচ্ছে, এবং আওয়ামী লীগের ভোট এমন একটা দলকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না যাদের খুব দুর্দিনেও যাদের অন্তত 27-28% ভোট ছিল, যখন তাদের কোনো নেতা ছিল না, সংগঠন ছিল না, কিছুই ছিল না, শুধুমাত্র আওয়ামী লীগ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পার্টি, শেখ হাসিনার পার্টি, শুধু এই কারণেই সেই ভোটগুলো ইনট্যাক্ট ছিল, বাক্সে পড়েছিল। এবার শেখ হাসিনা বলেছেন যে আমি কখনো কোনো দলকে নিষিদ্ধ করিনি। জামাতে ইসলামীকে যে নিষিদ্ধ করা হয়েছিল আওয়ামী লীগ জমানায়, সেটা শেখ হাসিনা এবং তার দল তার ব্যাখ্যা দিচ্ছে। এবং সজীব ওয়াজেদ জয়, তিনি সম্প্রতি একটি সাক্ষাৎকারেও বলেছেন যে এগুলো ছিল আদালতের নির্দেশ।
কিন্তু ইউনূস সরকার কোনো আদালতের নির্দেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেনি। আওয়ামী লীগকে জোর করে নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এবং শেখ হাসিনা আরও বলছেন যে তার জমানায় বিরোধীরা ভোট বয়কট করেছে, কিন্তু আওয়ামী লীগ ভোট বয়কটের রাস্তায় হাঁটতে চায় না। তারা এই নির্বাচনেও অংশ নিতে চেয়েছিল, শেষ সময় পর্যন্ত তারা অপেক্ষা করেছিল যে যদি সুযোগ আসে তাহলে তারা মনোনয়ন দেবেন, কিন্তু তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এই যে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত আওয়ামী লীগ কী করবে? আমি যেটা আওয়ামী লীগের লোকজন নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছি, শেখ হাসিনার যে ভাষণগুলি যেগুলি যা শুনলাম, এবং তিনি একটা বিবৃতি দিয়েছেন যেটা আওয়ামী লীগ লিফলেট আকারে এবং হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল গ্রুপে তারা প্রচার শুরু করেছে, ফেসবুকে প্রচার শুরু করেছে। এই সব কিছু থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে দুটি বিষয় তাদের সামনে আছে। একটা হচ্ছে যে আওয়ামী লীগ কী করেছে বাংলাদেশের জন্য, বিশেষ করে শেখ হাসিনার বিগত 16 বছরের যে সরকার, সেই সরকারের কন্ট্রিবিউশন, অর্থাৎ একটা নব বাংলাদেশ তৈরি করেছেন তিনি, এইরকমটাই আওয়ামী লীগ বলছে। যে ঢাকায় মেট্রো রেল, পদ্মা সেতু, চট্টগ্রামে নদীর তলদেশ দিয়ে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে মানে কি বলে ঢাকাতে আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল এবং এক্সপ্রেসওয়ে, অনেক কিছু, রিং রোড, উড়াল পথ, এই সমস্ত কিছু বিরাট বিষয়টা, এবং আরও অন্যান্য অর্থনৈতিক ক্ষেত্রে যে উন্নতিগুলি হয়েছে, যে বাংলাদেশ অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার জন্যে তারা রাষ্ট্রসংঘের স্বীকৃতি পেয়েছে। এছাড়া বাংলাদেশের সাধারণ মানুষ যারা গরিব দুঃখী মানুষ, তাদের জন্যে ভাতার ব্যবস্থা, অর্থাৎ যেটাকে এখন বলা হয় সামাজিক সুরক্ষা, এইগুলি শেখ হাসিনা এবং তার দল প্রচার করছে। এবং তারা এটাও বলছে যে তারা যে স্মার্ট বাংলাদেশের কথা বলেছিল, সেই স্মার্ট বাংলাদেশ বিষয়টা আরও একবার বাংলাদেশের মানুষকে তারা স্মরণ করিয়ে দিতে চায় যে শেখ হাসিনা বা আওয়ামী লীগের সরকার যদি থাকতো তাহলে স্মার্ট বাংলাদেশের কর্মসূচির হাত ধরে বাংলাদেশ ঠিক কোন চেহারা পেতে পারত, এইটা তারা স্মরণ করিয়ে দিয়ে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে এইটা বোঝানো যে মানুষের মধ্যে একটা আক্ষেপ তৈরি করা যে আওয়ামী লীগ নির্বাচনে নেই, ফলে একটা বড় ধরনের ঠকবাজির তারা শিকার হতে যাচ্ছে। এবং আওয়ামী লীগ থাকলে তারা কি পেতেন তার জন্যে 16 বছরের দৃষ্টান্ত, এবং পরবর্তী দিনে আওয়ামী লীগ কীভাবে বাংলাদেশকে শেপ দিত, এই বিষয় নিয়ে মানুষকে তারা বোঝাতে চাইছে, এবং বোঝাতে চাইছে যে আপনারা কি হারাতে চলেছেন। এখন আমি আসি মূল বিষয়টিতে, যে আওয়ামী লীগ তারা যে ভোট বয়কটের ডাক দিয়েছে, এই বিষয়টা তো তাদের নেতা কর্মীদের বোঝাতে হবে। তার কারণ তারা তো একটা অস্থির পরিস্থিতির মধ্যে আছে, তাদের নিরাপত্তা নেই, তাদের সুরক্ষা নেই, অনেকে বাড়িতে থাকতে পারছেন না, একবেলা খেয়ে দল করছেন, পার্টি করছেন, এরকম অসংখ্য দৃষ্টান্ত কিন্তু আমার কাছে আছে যে তারা তাদের দুবেলা খাবার জুটছে না, এরকম লোকেরা বাংলাদেশে এখনও আওয়ামী লীগ করছেন। তো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নেতারা যাদের সঙ্গে শেখ হাসিনার কথাবার্তা হয়, এমন কয়েকজনের সঙ্গে আবার আমি কথা বলেছি, তাতে আমি যেটা বুঝেছি যে তারা দুটো বিষয়কে, তাদের এই নেতা কর্মীদের, তারা জানেন যে এই সময়ে বিএনপি, জামাত এবং সরকারের চাপ উপেক্ষা করে ভোট বয়কট অর্থাৎ বুথে না যাওয়ার সিদ্ধান্তে অবিচল থাকাটা অত্যন্ত কঠিন। ফলে তারা কতগুলি নীতি বা নৈতিক বা আদর্শিক বিষয়কে তারা প্রচারের সামনে আনতে চলেছে। একটি বিষয় যেটা আমি আজকে ওয়ালে এটা নিয়ে একটা বড় লেখা রিপোর্ট আমি করেছি যে আওয়ামী লীগের কৌশলটা কি, আওয়ামী লীগের প্রচারে তারা কি বলবে। অর্থাৎ নির্বাচনে তাদের অংশ নিতে দেওয়া হচ্ছে না, কিন্তু নির্বাচনী প্রচারে কিন্তু আওয়ামী লীগ থাকছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়, যে তারা তাদের যে ভোট বয়কটের সিদ্ধান্ত, এইটা নিয়ে তারা মাঠে ময়দানে হয়তো সভা করতে পারবে না, সেভাবে মিটিং মিছিল করতে পারবে না, কিন্তু সমাজ মাধ্যমে তারা একটা ঝড় তুলতে চাইছে যে কি তারা বলবে এবং কেন তারা এই ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা বুথে যাবেন না। তাদের প্রথম বক্তব্য হচ্ছে জামাতি ইসলামী সম্পর্কে, যারা আওয়ামী লীগের ভোটারদের এবং বিশেষ করে সংখ্যালঘুদের ভোট পেতে মরিয়া, তাদের সম্পর্কে আওয়ামী লীগ বলছে যে জামাতি ইসলামী এটা এমন একটা দল যাদের সঙ্গে আওয়ামী লীগের আদর্শিক শত্রুতা আছে। আদর্শিক শত্রুতার গোড়ায় কি আছে না, গোড়ায় আছে হচ্ছে মুক্তিযুদ্ধ। অর্থাৎ মুক্তিযুদ্ধ
আওয়ামী লীগ সংগঠিত করেছিল, তাদের নেতৃত্ব হয়েছিল, আর অন্যদিকে জামাতে ইসলামী তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তারা পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এবং সেই যে তারা পাকিস্তানের পক্ষ নিয়ে আলবদর, আল শামস, রাজাকার বাহিনীকে দিয়ে মুক্তিযোদ্ধাদের হত্যা করা, পাকিস্তান বাহিনীকে সাহায্য করা, এই যে নানান রকম অপকর্ম তারা করেছেন, তার জন্য তারা আজ পর্যন্ত কখনো দুঃখ প্রকাশ করেননি। যদিও দুঃখ প্রকাশের অনেক রকম কৌশল, অভিনয় তারা করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে সরকারিভাবে বিবৃতি দিয়ে সেটা তারা করেননি। জামাতের বর্তমান আমির শফিকুর রহমান অত্যন্ত সজ্জন ব্যক্তি। তিনি বিভিন্ন সময়তে বোঝানোর চেষ্টা করেছেন যে ভুল একটা হয়েছিল, কিন্তু সম্ভবত দলের তার কাছ থেকে এই অনুমোদন তিনি পাচ্ছেন না যে প্রকাশ্যে ক্ষমা চান বা দুঃখ প্রকাশ করেন যে আমাদের ভুল হয়েছিল, এটা তারা চান না। আমি মিয়া গোলাম পারোয়ার, জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল, আমি তার একটা ইন্টারভিউ করেছি সম্প্রতি। সেই ইন্টারভিউতে তিনি বলেছেন যে তাদের পূর্বপুরুষেরা, অতীতে যারা নেতা ছিলেন, তারা একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা মনে করেছিলেন যে অখণ্ড পাকিস্তানি হবে যথেষ্ট উপযুক্ত সিদ্ধান্ত, ফলে তারা এই মুক্তিযুদ্ধের পক্ষে তারা ছিলেন না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনারা কি মনে করছেন যে 54 বছর 55 বছর পরে এসে যে সেই সময় আপনাদের পূর্বসূরীরা ভুল করেছিলেন? উনি বলেছেন যে এইভাবে বলা সম্ভব নয়, তার কারণ তখনকার বাস্তব পরিস্থিতির তারা সিদ্ধান্ত নিয়েছিলেন। বোঝাই যাচ্ছে যে তারা তাদের পূর্বসূরীদের অবজ্ঞা করতে চান না, আবার তারা এটাও খানিকটা অনুধাবন করেন যে আজকের বাংলাদেশে এই ব্যাপারে ক্ষমা না চেয়ে রাজনীতি করাটাও যথেষ্ট সহজ নয়। তো এছাড়া তিনি আরও কিছু কথা বলেছেন যে মুক্তিযুদ্ধ করে যে অর্জনটা হওয়ার কথা ছিল বাংলাদেশে, সেটা হয়নি। বাংলাদেশি জাতি, বাঙালি জাতির যে জাতি গঠন হওয়ার কথা ছিল পাকিস্তানের কবল মুক্ত হয়ে, সেটা হয়নি। বরং বাংলাদেশ চলে গিয়েছে ভারতীয় আধিপত্যবাদের শিকার হয়েছে, যেগুলি জামাতি ইসলামীর দীর্ঘদিনের বয়ান, সেগুলিই তিনি বলেছেন। স্বাভাবিক তিনি তার দলের কথাই বলবেন। ফলে আমি জানি যে জামাতের অবস্থানটা কি না। জামাত এই অবস্থানকে বজায় রেখেই তারা আওয়ামী লীগ সমর্থকদের ভোট চাইছে। সভাপতি আওয়ামী লীগ তাদের সমর্থকদের স্মরণ করিয়ে দিচ্ছে যে 71-এ জামাতের ভূমিকাটি কি ছিল, এবং জামাতের সঙ্গে তাদের যে আদর্শিক শত্রুতা, সে আদর্শিক শত্রুতার একেবারে গোড়ায় আছে মুক্তিযুদ্ধকে নিয়ে সিদ্ধান্ত। এ তো গেল জামাত ইসলামীকে নিয়ে আওয়ামী লীগের বয়ান। বিএনপি সম্পর্কে তারা কি বলছে? বিএনপি সম্পর্কে তারা বলছে যে এই দলটি বাংলাদেশের নির্বাচনের ময়দানে, ভোটের ময়দানে আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ। এখন বিএনপির মধ্যে অনেক রকম রাজনৈতিক মতাদর্শের মানুষ আছেন। যেমন তার প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি একজন মহান মুক্তিযোদ্ধা, বীর উত্তম, তিনি সেনানায়ক ছিলেন, তিনি একটা সেক্টরের কমান্ডার ছিলেন। ফলে তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। আওয়ামী লীগ ঠিক সেই জায়গাতে যেতে চাইছে না। কিন্তু তারা বলছে যে দেশ স্বাধীন হওয়ার পর জিয়াউর রহমান কি করেছিলেন না, তিনি বাঙালি জাতিসত্তাকে নস্যাৎ করে বাংলাদেশি জাতিসত্তা যেটা এনেছিলেন, সেটা আসলে মুক্তিযুদ্ধটাকে অস্বীকার করার একটা প্রয়াস। তার কারণ মুক্তিযুদ্ধটা হয়েছিল বাঙালি জাতিসত্তাকে সামনে রেখে। ফলে তিনি যে বাংলাদেশি জাতিসত্তার কনসেপ্ট আনলেন, সেটা আসলে মুক্তিযুদ্ধটাকেই তিনি নস্যাৎ করলেন। আওয়ামী লীগ বলছে যে জিয়াউর রহমান তিনি পাকিস্তান, চায়না এবং আমেরিকা, এই তিনটি দেশের সঙ্গে সখ্য গড়েছিলেন, বন্ধুত্ব করেছিলেন, যে তিনটি দেশ খুব সক্রিয়ভাবে, এমনকি মধ্যপ্রাচ্যের কিছু দেশ, সৌদি আরব সহ কিছু দেশ, যারা খুব সক্রিয়ভাবে বাংলাদেশের লিবারেশন ওয়ারের, মুক্তিযুদ্ধের তারা বিরোধিতা করেছিল। সঙ্গত দেয়নি, নীরবও থাকেনি, বিরোধিতা করেছিল সক্রিয়ভাবে। এবং চায়না বহু সময় নিয়েছিল বাংলাদেশকে স্বীকৃতি দিতে। আমেরিকা অনেক দোটানা করেছিল, আর পাকিস্তানও তাই, তাদের বিরুদ্ধেই তো যুদ্ধটা হয়েছিল। তো এই সমস্ত দেশ, সেই সমস্ত দেশের সঙ্গে জিয়াউর রহমান সখ্য গড়েছিলেন, কূটনৈতিক সম্পর্ক গড়েছিলেন, যারা বাংলাদেশটা হোক, বাংলাদেশ নামে একটা রাষ্ট্র গঠিত হোক, একটা দেশ জন্ম নিক, এটাই চায়নি যে দেশগুলি, তাদের সঙ্গে তিনি বন্ধুত্ব গড়েছিলেন। ফলে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে জিয়াউর রহমানের যে মহান ভূমিকা, সেই ভূমিকাকে খানিকটা তিনি যে ডাইলুটেড করেছিলেন, এইটা আওয়ামী লীগের বক্তব্য। আওয়ামী লীগ এছাড়া বিএনপি জমানাতে তারা বলছে যে বিএনপি দলটির
একমাত্র এজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ বিরোধিতা, এবং সেই কারণে তারা বারে বারে চেষ্টা করেছে আওয়ামী লীগকে নিকেশ করে দেওয়ার জন্যে। শেখ হাসিনার ওপরে এতবার যে আক্রমণ হয়েছিল এবং মানে ভয়ানক গ্রেনেড হামলা, এই প্রসঙ্গগুলো আওয়ামী লীগ তাদের প্রচারের মধ্যে আনছে যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দলটাকে নিকেশ করে দেওয়া ছিল বিএনপির অন্যতম কর্মসূচি। আর তারা যেটা বলছে যে 5 আগস্ট 2024 পরবর্তী এই যে বিগত 18 মাস, এই 18 মাসের মধ্যে আওয়ামী লীগের নেতাদের মধ্যে বক্তব্য যে সবচেয়ে বেশি নিপীড়ন, নির্যাতন, মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেলে পাঠানোর গোটা বিষয়টা সবচেয়ে বেশি সক্রিয়ভাবে করেছে হচ্ছে বিএনপি। এবং লুটতরাজেও তারা বলছে যে বিএনপি অনেক বেশি এই ব্যাপারে ভূমিকা রেখেছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন করা, গাছে ঝুলিয়ে রাখা এবং আরও মানে তাদের সম্পত্তি দখল, সংখ্যালঘুদের সম্পত্তি দখল, ভয় দেখানো, দেশ ছাড়ার হুমকি দেওয়া, যত রকম অভিযোগ আছে তারা বলছে এগুলো বিএনপি অনেক বেশি করেছে। তার কারণ তারা এই যে গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতির সুযোগ নিয়েছিল যে এই সুযোগে আওয়ামী লীগকে ঝেঁটিয়ে বিদায় করো। আওয়ামী লীগ নেতারা বলছেন যে সেটা তারা শেষ পর্যন্ত পারেননি, বরং তারা একান্তে স্বীকার করছেন যে কোনো কোনো জায়গায় হয়তো জামাতের কোনো নেতা হয়তো আশ্রয়ের ব্যবস্থা করেছেন বা করেছেন, কিন্তু দিনের শেষে আওয়ামী লীগ বলছে যে তারপরেও জামাতের সঙ্গে বোঝাপড়ার কোনো প্রশ্ন ওঠে না। তার কারণ জামাতের সঙ্গে আওয়ামী লীগের যে বিরোধটা সেটা হচ্ছে আদর্শিক শত্রুতা। ফলে কোথাও কোনো জামাত নেতা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে কোনো আওয়ামী লীগের কোনো কর্মী সমর্থককে সাময়িকভাবে সুরক্ষা দিয়ে থাকেন, কি কোনো সুযোগ সুবিধা দিয়ে থাকেন, কি পাশে দাঁড়িয়েছেন, সেগুলোকে আওয়ামী লীগ খুব বড় করে নিচ্ছে না, বরং তারা তাদের সেই কর্মী সমর্থকদের বোঝাচ্ছে যে এটা তাদের একটা সুযোগ সন্ধানী পদক্ষেপ জামাতে ইসলামীর, যে তারা একটা সুযোগ সন্ধানী পদক্ষেপ নিতে চেয়েছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বুকে আঁকড়ে ধরো। কিন্তু এটা কখনোই সম্ভব নয়। তারা বলছে তেলে জলে কখনো মিশ খাবে না, অর্থাৎ তারা বলছে যে একটা তেল আর একটা জল, আওয়ামী লীগ এবং জামাতে ইসলামী, ফলে এই দুটো কখনো মিলবে না। অন্যদিকে বিএনপি সম্পর্কে তারা বলছে যে এটা নির্বাচনী ময়দানে, অর্থাৎ আদর্শিক জায়গাতে যে বিরোধটা আছে সেটা জামাতের সঙ্গে যতটা আছে বিএনপির ব্যাপারে ততটা নেই। তার কারণ বিএনপির প্রতিষ্ঠাতা একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি স্বাধীনতার পর বীর উত্তম উপাধি পেয়েছিলেন। ফলে বিএনপি সম্পর্কে আওয়ামী লীগ বলছে যে এই দলটির জন্মই হয়েছে মুক্তিযুদ্ধের প্রধান সংগঠক আওয়ামী লীগকে নিকেশ করে দেওয়া। ফলে এই দলকেও কোনোভাবেই ভোট দেওয়ার প্রশ্ন ওঠে না। ফলে তারা নানাভাবে মানুষকে অনুরোধ উপরোধ করছে, আওয়ামী লীগের নেতাকর্মীদের অনুরোধ উপরোধ করছে যে অনেক প্রতিকূলতা আপনারা গত 18 মাসে ফেস করেছেন, আরও কিছুদিন ফেস করুন, কিন্তু কোনোভাবেই এই দুটি দলকে ভোট দিয়ে কখনোই এই জিনিসটা এস্টাবলিশ করবেন না যে তারা আওয়ামী লীগের ভোট পেয়ে ক্ষমতায় এলো বা ক্ষমতা দখল করলো। আওয়ামী লীগের কাছে এটা চ্যালেঞ্জ বটে, কিন্তু তারা মনে করছে যে এই চ্যালেঞ্জটা তারা নিয়েছেন এবং এই চ্যালেঞ্জটাতে তারা সফল হবেন, এইটা তারা মনে করছেন। এবং 23 তারিখ অর্থাৎ আগামী শুক্রবার শেখ হাসিনার দিল্লিতে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার কথা। তিনি ধরেই নেওয়া যায় যে তিনি ভার্চুয়ালি সেখানে হাজির হবেন। সেখানেও তিনি কি বলেন এই ব্যাপারে, এটা নিয়েও কিন্তু তুমুল কৌতূহল তৈরি হয়েছে যে শেখ হাসিনা হয়তো নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোনো একটা বড় কোনো কিছু তার দলের উদ্দেশ্যে তিনি বলতেও পারেন সেখানে। ফলে যেটা শেষ করার যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হলো না এটা ঠিক কথা, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনী প্রচারে পুরোদস্তুর থাকছে। পুরোদস্তুর অলরেডি তারা ময়দানে নেমেছে, ভার্চুয়াল মাধ্যমে তারা প্রচার করছে এবং তারা বলতে চাইছে, মানুষকে বোঝাতে চাইছে যে দেখো তোমরা কতটা তোমরা ঠকতে চলেছো। আমরা এই করেছিলাম। এই 18 মাসে দেশটির যা অবস্থা হয়েছে তাতে কোনো দলই কোনো প্রতিশ্রুতি রক্ষা করার মতো জায়গায় নেই। তার কারণ বাংলাদেশ অর্থশূন্য হয়ে গিয়েছে। ফলে তারা কি হারিয়েছে ইতিমধ্যে এবং আগামী দিনে কি হারাতে চলেছে, এটাই আওয়ামী লীগ তার নেতা কর্মী সমর্থক ভোটারদের বোঝাবে এই 12 তারিখ পর্যন্ত যে নির্বাচনী প্রচার চলবে সেই নির্বাচনী প্রচার পর্বে। নমস্কার, শুভরাত্রি, সকলে ভালো থাকবেন।